হয়ে থাকে সাহিত্য সমাজের আয়না। সেই আয়নায় প্রবীণদের সুখ দুঃখ, হাসি কান্না, সম্মান অসম্মান কতটুকু প্রকাশ পায় তা কিন্তু বলার অবকাশ রাখে। আজকের প্রশ্নোত্তর পর্বে আমাদের প্রবীণদের উপস্থিতি যে কেবল একটি বয়সের সংখ্যাতত্ত্ব নয় এবং একটি অভিজ্ঞতা, সেই বিষয়েই কিন্তু আমরা আলোচনা করব এবং সাহিত্যে প্রবীণ জীবনের চিত্রায়ন সম্ভাবনা নিয়েও আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে এই বিষয়ে কথা বলতে উপস্থিত আছেন প্রবীণ বিষয়ের লেখক, গবেষক এবং সংগঠক হাসান আলী। হাসান আলী, স্বাগত আপনাকে প্রশ্নোত্তরের আজকের পর্বে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, গ্রিন টিভিকে আমাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা প্রথমেই যে প্রশ্নটি করতে চাচ্ছি যে আমাদের সাহিত্যে প্রবীণ জীবনকে কিভাবে তুলে ধরা হয়েছে? আপনি শুরুতেই বলেছেন যে সাহিত্য জীবনের আয়না। এটা এইভাবেই আমাদের অনেকেই মনে করেন এবং আমরাও তাই ভাবি। তো সেই আয়নায় আমাদের প্রবীণ জীবনটা কিভাবে উপস্থিত হয়েছে সেই বিষয়ে যদি বলতে হবে যে আমাদের লেখকরা আ বেশিরভাগ লেখকরাই আমাদের প্রবীণদেরকে দুর্বল, অসহায়, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, দুর্দশাগ্রস্ত বা প্রবীণ হিসাবেই মূলত সাহিত্যে তাদেরকে নিয়ে আসছেন। এবং সেটা নিয়ে আসার পেছনে তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল তা না। তারা এটা চিন্তা করেই নিয়ে আসছেন যে এটাতে সমাজে একটা ইতিবাচক পরিবর্তন হবে। যে তাদের এই অসহায়ত্ব, দুর্বলতা এগুলি কাটিয়ে তুলতে হবে। এইটার মধ্য দিয়ে যেটা হয়েছে যে আমাদের যারা সাহিত্যের আ মধ্যে এগুলি আসছে তারা এগুলি পড়ে প্রবীণের প্রতি দয়া, করুণা এবং এক ধরনের কৃপা এটাই চলে আসছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রবীণরা কারো দয়া, করুণার পাত্র না। আমরা কিন্তু দেখেছি পথের পাঁচালীতে, সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে ইন্দিরা ঠাকুরনের যে চরিত্রটিকে আছে, যেমন বরাবরের মতো অস্তিত্ব সংকট এবং স্নেহের টান, যেমন শত অভাবের মাঝেও কিন্তু অপূর্ব দুর্গার প্রতি যে স্নেহ, প্রবীণদের চিরন্তন স্বভাবকে যেটা ফুটিয়ে তোলে, এরকম তোলা হয়েছে। বা এই বার্ধক্যজনিত মৃত্যুর কারণে কিন্তু এবং নিঃসঙ্গতা হয়ে কিন্তু উনি মৃত্যুবরণ করেছেন, আ এরকম একটি পোর্ট্রে করা হয়েছে ইন্দিরা ঠাকুরনকে। এটা চমৎকার বলেছেন। এই পুরো বাংলা সাহিত্যে উপন্যাসে পথের পাঁচালী বিভূতিভূষণের এই ইন্দির ঠাকুরন এবং আমাদের সত্যজিৎ রায় যে চরিত্রটা এঁকেছেন ইন্দির ঠাকুরন, এটা একটা অসাধারণ ঘটনা। একজন নারীকে এরকম শক্তিশালীভাবে উপস্থাপন বাংলা সাহিত্যে আর কোথাও হয়নি। এটা একটা সেরা ঘটনা। মানে বলতে হবে উপন্যাসকে কেন্দ্র করে। এইখানে ইন্দির ঠাকুরনটা যেভাবে ওনাকে আনা হয়েছে, উনাকে অ্যা এত কষ্ট, এত কিছুর মধ্যেও তার, তার ধৈর্য, তার সাহস, তার ভাবনা, তার চিন্তা সেগুলি মানুষকে আলোড়িত করে। মানুষের মধ্যে একটা মানে ওই চরিত্রের প্রতি মানুষের একটা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা তৈরি হয়েছে। এই লড়াকু এক নারী, হ্যাঁ? সে কারো দয়ার করুণার পাত্র। যদিও ওই চরিত্রটা আমাদের বাংলাদেশের বা আমাদের সমাজের একটা সাধারণ চরিত্র। আমাদের প্রবীণ নারীরা এরকমই তাদের বেশিরভাগের জীবনেরই এইরকম পরিস্থিতির মধ্য দিয়েই যায়, কম বেশি। কিন্তু বাংলা সাহিত্যে কিন্তু বরাবরের মতোই, যেমন মানে মেয়েদের যে বার্ধক্যের যে চরিত্রগুলোকে, বয়সের প্রবীণ চরিত্রগুলোকে কিন্তু কিছুটা নেগেটিভ ভাবেই কিন্তু দেখানো হয়েছে। এটা শুরুতে আমি বলতে চাই যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী হুম। উনি প্রায় ২০০ বছর আগে যেসব মানে লেখা লিখেছে বা ছড়া বা গল্প, আপনি এগুলি দেখবেন যে কুজো বুড়ি, আ তারপরে পান্তা বুড়ি, আ উকুনে বুড়ি এগুলি কিন্তু আমাদের শিশু সাহিত্যের মধ্য দিয়ে আছে। এবং সেটা দেখবেন যে পান্তা বুড়ি সে তার খাবার-দাবার সে একা থাকে। ক্যারেক্টারটা দেখবেন একা। সে তার ঘরের জিনিসপত্র চোর নিয়ে গেছে। কিন্তু মানুষের কাছে বিচার পায়নি। বিচার হলো প্রকৃতির বিচার। বেলে চোর আগুন শিং মাছ তাকে অ্যা ইয়ে করেছে, আক্রমণ করেছে। বেল ফুটে গেছে। দৌড়ে পালায়া যাওয়ার সময় গোবরের মধ্যে পা পিছলে গিয়ে ছুরিতে পা এবং কাটছে। এগুলো কিন্তু শিশুতোষ, মানে শিশুতোষ ইয়েতে শিশুকে কিন্তু। আপনি একজন প্রবীণ নারীকে তার দুর্দশা শিখানো কি শিশুর সাহিত্য হইতে পারে নাকি? একজন প্রবীণ নারী দুর্দশা, তার কষ্ট এটা তো শিশু হাসানোর জন্যে শিশুকে এই সংবাদ দেওয়া এটা আমাদের দুর্বল হয়ে কি আমাদের দেখবেন বুড়ি বলেই কথাটা। বুড়ি একটা কিন্তু তুচ্ছার্থে। এটা সম্মানজনক শব্দ না।
এবং কেমন শিশুতোষ কিছু সাহিত্যে কিন্তু এই জিনিসগুলো এইভাবেই আছে। বরাবরের মতো কমেডি রিলিফের জন্য কিন্তু বিষয়গুলোকে হ্যাঁ, ফুটিয়ে তোলা হয়েছে সে যে বরাবর মতো। প্রান্তিক একজন মানুষ, হুম। সে যে পরিবারের আর তেমন কোনো গুরুত্বপূর্ণ লোক না। মানে সে যে একটা পরিবারের পার্শ্ব চরিত্র, সে যে অবহেলার পাত্রী, সেইটাই কিন্তু কোনো না কোনোভাবে এই ৩ টা এগুলির মধ্যে আসছে। এইটা আবার একইভাবে দেখবেন যে আমাদের পুরুষদের প্রবীণ পুরুষদেরকেও কিন্তু সম্মানভাবে আনা হয়েছে। যেমন 'একতাই বল' নামে একটা লেখা আছে যেখানে অ্যা ওই বুড়োর আ কয়েকটা ছেলে আছে তারা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত। কিন্তু উনি সবাইকে একটা করে কাঠি নিয়ে আসতে বলছেন, সেগুলি বেঁধে দিয়েছে এবং সবাইকে ভাঙতে বলছে, পারে নাই। যখন এগুলি আলাদা করে দিয়েছে, ভেঙে ফেলছে। তখন উনি এটার সারমর্ম হলো একতাই বল। যে আমরা যদি আলাদা হই তাহলে ভেঙে যাবে। এইটা প্রবীণকে একটা জ্ঞানের প্রতীক হিসেবে দেখানো হয়েছে একজন পুরুষকে। কিন্তু তাহলে একজন মেয়েদের ক্ষেত্রে এরকম লিঙ্গ বৈষম্য কেন? হ্যাঁ, সেটা আমাদের সাহিত্যের এটা আমাদের মনে রাখতে হবে আমাদের যারা সাহিত্য রচনা করেন তাদেরকে দেখলেই দেখবেন যে তারা নারীর হ্যাঁ, নারীকে পণ্যের মতো করে তার চোখ, তার নাক, মুখ, চুল, তার শরীরকেই প্রধান হিসেবে নিয়ে আসার চেষ্টা করে। তার জ্ঞান, তার সংগ্রাম, তার লড়াই, হ্যাঁ, তার প্রজ্ঞা এইগুলিকে অত গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় না কেউ তা না, কিন্তু অতটা না। শারীরিক বর্ণনাটা যত সহজ স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারে, সেটা আমাদের নারী লেখিকারাও করে, পুরুষ লেখকরাও করে। হ্যাঁ, এটা হলো যে আমাদের একটা মানে এটা হলো যে কারা পড়বে? তাদের চেহারার দিকে তাকায়া তারা যদি শরীর মানে সংগ্রাম, লড়াই, ঝড় মানে বিক্ষুব্ধতা, ক্ষোভ, বিক্ষোভের এইসবগুলি আমাদেরকে মানে যুব সমাজকে মানে করতে হবে। বাণিজ্যিকভাবে কিছুটা হ্যাঁ, হচ্ছে এই হলো এই রিপ্রেজেন্ট করা। দৃষ্টিভঙ্গি খালি থেকে বইটা কিনবে, বেস্ট সেলার হবে হ্যাঁ, কিন্তু মনে রাখবে না কেউ। কেউ জাস্ট কেনা। কেনা। এখান থেকে যদি কিছু শেখো সেটা বিশৃঙ্খলাই সে জানবে। সেটা যে একটা সমাজে আমাদের প্রবীণরা যে প্রায় নীরব থাকেন, অনেক সময় সংসারের অনেক ঘটনায় চুপ করে থাকেন। তার মানে সে নীরব থাকে মানে সেগুলি সে মেনে গেছে তা না। সে সং সং সংসারে আরো ঝগড়া না বাড়ে যেন, আরো মনোমালিন্যতা না তৈরি হয়। সে অনেক অপমান, অসম্মানকেও সে গিলে ফেলে। ছেলে-মেয়ের ভবিষ্যতের কথা ভেবে। তার ভাই, বেড়াদার, পরিবারের লোকেরা নানাভাবে তাকে হেনস্থা করেছে। অনেক কিছু চেপে যায়। চেপে যাওয়ার অর্থ এই না মেনে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসগুলো মানে কি কারণে হয় বলে আপনি মনে করেন? আমাদের এই সমাজটা আপনি ধরে নিবেন যে একটা পুরুষতান্ত্রিক সমাজ। আমরা চাই বা না চাই এটা আ মানে এটা আমাদের সমাজটা এমনভাবে গড়ে উঠেছে সাহিত্যটার আ মানে আপনি যতগুলি গল্প কবিতাই পড়বেন সেখানে দেখবেন পুরুষকেই কোনো না কোনোভাবে মহান করে মানে তোলার চেষ্টা হয় এবং নারীকে সেখানে সহযোগী হিসেবে দেখা হয়। প্রধান চরিত্র কম, খুব কম এটা হয় না। আপনি পৃথিবী বিখ্যাত একটা উপন্যাস আছে 'দ্য সি অ্যান্ড দ্য ওল্ড ম্যান'। হুম, হ্যাঁ? এবং দ্য সেখানে কিন্তু উপনিবেশ বাংলাদেশের উপনিবেশের চরিত্র থেকে বের হয়ে কিন্তু সান্তিয়াগোর যে চরিত্রটি আছে, বার্ধক্য যে খালি পরাজয় নয়, এটা অদম্য শক্তির প্রতীক। এটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর্নেস্ট হেমিংওয়ে এটা ১৯৫২ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। হুম। ১২৭ পৃষ্ঠার এই ছোট উপন্যাসটা। সেখানে একটাই চরিত্র সান্তিয়াগোর। সেই মানে সেই চরিত্রটা ৮৪ বছর বয়সী একজন মানুষ সমুদ্রে লড়াই করেছে। লড়াই করে হুম। একটা মাছ ধরে আসছে। ৮৪ দিন মাছ ধরতে পারে নাই। হ্যাঁ? পরাজয়ের প্রতীক না। আপনি ঠিকই বলেছেন। এটা একটা জয়ের প্রতীক। আমাদের এইভাবে পুরা বাংলা মানে পৃথিবীর বিশ্ব সাহিত্যে আর্নেস্ট হেমিংওয়ের এই উপন্যাসটা ছাড়া প্রবীণদের জন্য এরকম সাহসী কিছু নাই। আবার যদি আপনি বলেন আমাদের বুড়িদের নিয়ে অনেক ছড়া-টড়া আছে। কিন্তু রবীন্দ্রনাথের একটা বিখ্যাত ছড়া আছে 'অচল বুড়ি'। সেখানে দেখানো হয়েছে যে একজন বুড়ি, হ্যাঁ? সে তার টাকা-পয়সা তার নিয়ন্ত্রণে। সে একটা কুকুর আহত হয়েছে, তাকে সে লালন-পালন করে রাখছে। কাজের ঝিকে তার বাড়ির জীবনের শেষ মুহূর্তে তাকে তার সহায় সম্পত্তি দিয়ে গেছে। তারপরে একটা মেয়ে তাকে গ্রাম ছাড়া করেছে। তার ছেলে জমিদারের বাড়িতে বেগার খাটতে যায় নাই বলে বাড়ি ছাড়া করেছে মামলা দিয়ে। হ্যাঁ? তো তাকে তার সহায় সম্পদের কিছু অংশ দিছে, তার বাজার করে দিছে, অন্য গ্রামে চলে গেছে এবং বা পুরোহিতরা আসছে তার কাছে ধর্মীয় প্রতিষ্ঠানে কিছু দেওয়ার জন্য। উনি বলছে যে, "না, আমি এগুলি দিব না।" তার মানে তার সম্পদ ব্যবস্থাপনা তার এবং তার সমস্ত সহায় সম্পত্তি উত্তরাধিকারের জন্য না, মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, মানুষের জন্যে। যে মানে পাগলা এক ঝি ছিল, সেই ঝিকে তার বাড়ি-ঘর, তার কুকুরটাকে দেখার যে একটা কুকুরের পা ছিল না, একটা রাস্তায় দুর্ঘটনার কারণে পা গেছে, সেই কুকুরটার জিম্মা। এই যে একটা চরিত্র এঁকেছে, এটা বাংলা সাহিত্যে একটা অসাধারণ একটা কবিতা,
অচল বুড়ি। এরকম আমাদের সাহিত্যিকরা মানে এই বিষয়টা সময় আসছে যে আমাদের সাহিত্যিকদের একটা বড় ঘটনা হলো তারা শিশু সাহিত্য লিখতে পারে। তাদের বয়স যদি ৮০ বছর হয় তারা কিন্তু শিশুর মন বুঝে লিখতে পারেন। এবং আমরা কিন্তু ২১শে বইমেলায় কিন্তু দেখি শিশু সাহিত্যের আলাদা আ স্টল আছে, স্টল কিশোর আছে। সাহিত্যের তোরও আলাদা আলাদা স্টল স্টল আছে। আছে। কিন্তু প্রবীণ সাহিত্য নিয়ে সাহিত্যের বলে কোনো স্টল স্টল নাই কিন্তু বা নেই। কোনো কিছু নাই। কিছু নেই? এই যে বলেন, এটা আপনাকে দেখতে হবে যে আমাদের লেখকদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনারা প্রবীণদেরকে নায়ক বানিয়ে বা প্রবীণদেরকে সাহিত্যের কেন্দ্রে রেখে হুম। তাদের শৌর্য বীর্য, তাদের লড়াই সংগ্রাম, হ্যাঁ? এগুলিকে আপনারা আনতে পারেন। আপনি আমাদের পেছনের দিকে তাকালে দেখবেন দেশ চালাকার আমাদের প্রবীণ লোকেরা। আমাদের শিক্ষায় নেতৃত্ব দেয় কে? প্রবীণ লোক। বিচার ব্যবস্থার নেতৃত্ব দেয় কে? প্রবীণ লোক। প্রবীণ আইনজীবীরা ভূমিকা রাখে। আমাদের পার্লামেন্টেও যারা আসে তারা মেক্সিমাম প্রবীণ। তাহলে সবাই প্রবীণ, কিন্তু আমাদের যখন কবি সাহিত্যিকরা এগুলিকে তোলে তাদেরকে সেইভাবে উপস্থাপনের চাইতেও দুর্বলভাবে উপস্থাপনটাই বেশি। তো এখন এইটা কিন্তু আপনি আপনাকে আমি একটা কথা বলি, আমাদের চাঁদে যাওয়ার আগে কিন্তু চাঁদের বুড়ির গল্প তৈরি করেছে মানুষ। এই এরোপ্লেন আবিষ্কার, উড়োজাহাজ আবিষ্কারের আগে কিন্তু মানুষ আকাশে হাত পা ছড়ায় উড়বে, পাখির মতো উঠতে চায়। আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। এইসব কথাবার্তা কিন্তু তার আগেই তৈরি হয়ে যায়। তার মানে এটা আমাদের সাহিত্যের এটা একটা শক্তি। কল্পনায় মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। কিন্তু আমাদের দেখেন আমাদের প্রবীণদেরকে ওই লেখকদের বলে যে আমার তো একটা গল্প আছে, আমার তো একটা উপন্যাস আছে। এইরকম ভাবে এই প্রবীণদেরকে আমি তো অনেক বড় করে। কিন্তু আমাদের প্রবীণদের পক্ষে এটি কি সম্ভব? হাজার, হাজার বইয়ের মধ্য থেকে প্রবীণ উপযোগী কেমন? সে তার এইগুলিকে মানে খুঁজে বের করা তার সম্ভব। তার যদি আলাদা স্টল থাকে তাহলে সে এগুলি সে ভাবতে পারবে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রবীণদের ক্ষেত্রে, যে আমাদের প্রবীণ যারা হন তারা কিন্তু অনেকক্ষণ একটা মনোযোগ দিতে পারে না। ২০০-৩০০ পৃষ্ঠার একটা উপন্যাস পড়া তার পক্ষে সম্ভব না। প্রত্যেকটা ক্যারেক্টারকে আর মনে রাখা সম্ভব না। যেই কোনো লেখার মধ্যে ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে সে ক্যারেক্টার মনে রাখতে পারে না। যেমন আপনি আ বা বা ওই যে আর্নেস্ট হেমিংওয়ের ক্যারেক্টার হুম, সান্তিয়াগো একটা চরিত্র মানুষ মনে রাখতে পারে। হুম। আপনি একটা একজন প্রবীণ ২.৫ মিনিট, ৩ মিনিট, ৪ মিনিটের বেশি কোনো মনোযোগ দিতে পারে না। একটা বড় বই দেখলে সে ১ পৃষ্ঠা পড়ে রেখে দিবে। কিন্তু সে যদি দেখে যে এইটা মানে সুনির্দিষ্ট করা আছে, সেটা অল্প ২ মিনিট ৩ মিনিটের মধ্যে সে পড়তে পারবে। সে হয়তো এখন খাবে, সে ঘুমাবে, তার হয়তো এখন এত সময় নাই, এত মোটা বই কয়দিনে পড়ে শেষ করবে। ১ম এ ভয়ে সে হয়ে যাবে। তাহলে আমাদের এটাও কিন্তু বুঝতে হবে যে আমাদের প্রবীণদের মনোযোগটা কতক্ষণ থাকবে কোনো একটা লেখা। তো সেইজন্য ৫০০, ৭০০, ৮০০ শব্দের মধ্যে তাকে রাখতে হবে। তাহলে প্রবীণ চরিত্রকে আমাদের সাহিত্যে কিভাবে তুলে ধরা উচিত বলে আপনি মনে করছেন? তাদেরকে পুরো জীবনটাই তুলতে হবে। তার অসম্মান, অপমান আপনি শুরুতে যেটা বলছেন, তার সফলতা, ব্যর্থতা সেগুলিকে দেখতে হবে। আমাদের প্রবীণদের ব্যর্থতার সে স্বীকার করবে যে আমার এটা ভুল হয়েছিল। আমি এটা অন্যায় করেছিলাম। হ্যাঁ, জীবনের একটা পর্যায়ে বলবে যে আমি এটা আমার সন্তানের সাথে করেছি, পরিবারের সাথে করেছি, রাষ্ট্রের সাথে করেছি। এগুলো আমার ভুল হয়েছে, এটা আমার কি ঠিক স্বীকার করে? না। এটা মানে গল্পে তো এগুলি আসবে। আচ্ছা, গল্পে আসবে। এইটা যে আপনি বলছেন যারা বেশি অন্যায় করে না তারাও অনেক নীতি নৈতিকতার গল্প করে সব হুম। জায়গায়। যে এরকম হওয়া উচিত না, এরকম হওয়া উচিত না। কিন্তু সে যখন ক্ষমতায় ছিল, সে যখন দায়িত্বে ছিল তখন কিন্তু এগুলি সে পাত্তাই দেয় নাই। এগুলি কোনো মনে করে না। যখন সে স্পটলাইটটা তার উপর আর পড়ে না, বার্ধক্য হলে সে যত গুরুত্বপূর্ণই লোকই হোক না কেন, একটা সময় গিয়ে আর তার স্পটলাইট আর তার কাছে থাকবে না। যাই হোক, যে কথাটা আ বলতে চাইলাম যে আমাদের প্রবীণদের বা সাইকোলজিটা বুঝতে হবে। যে উনি কতক্ষণ থাকতে পারেন। এবং আমাদের বেশিরভাগ লেখার যে সব মানে অক্ষরগুলি সেটাও ফন্টগুলি ছোট। তো ও একে তো প্রবীণরা চশমা ছাড়া পড়তে পারে না। তার কাছের লেখাগুলি দেখতে পারে না। তাহলে তাদের ফন্টগুলি বড় হওয়া উচিত। ১৩-১৪ তে হওয়া উচিত। আমাদের শিশুদের জন্য যেরকম বড় ফন্টে লেখা হয়, ছবি থাকে, লেখা কম থাকে। আমাদের প্রবীণদেরকেও এরকম কিছু বই নিতে হবে। যে আমাদের সব প্রবীণ তো উচ্চ শিক্ষিত না। আমাদের কিছু প্রবীণ তো কম লেখাপড়া জানা। হুম। তাদেরও যেন ছবি দেখে, দেখে তারা যেন বুঝতে পারে। হ্যাঁ? আমাদের যে ২ কোটি লোক প্রবীণ বাংলাদেশে, তার হয়তো দেখেন ৩০ লাখ ৪০ লাখ লোক হয়তো শিক্ষিত, বই পড়তে পারবে। কিন্তু বাকি অনেকেই আছেন যারা পড়তে পারে না। চোখের সমস্যা আছে বা অনেকক্ষণ মনোযোগ দিতে পারবে না। তাদের অ মানে লেখাগুলি কম থাকবে কিন্তু অনেকগুলি ছবি যদি থাকে, তাহলে সে কিন্তু এই ছবি দেখেও কিন্তু সে উপলব্ধি করতে পারবে, ঘটনাগুলি বুঝতে পারবে। আমাদের শিশুরা যেমন ছবি দেখে বেশি, লেখা কম পড়ে। এটাই। এগুলি আমাদের গবেষণার দরকার আছে। আমাদের ২ কোটি লোক প্রবীণ। হ্যাঁ? তারা কিন্তু
আমাদের বই পড়ার ক্ষেত্রে, টেলিভিশন দেখার ক্ষেত্রে, পত্রিকার পড়ার ক্ষেত্রে তারা কিন্তু একটা বড় অংশ। আমাদের যারা তরুণ, যারা শিশু, তারা নানা কিছুতে ব্যস্ত। হুম। তাদের পক্ষে আর এখন পত্রিকা নিয়ে বসার সময় নাই। তাদের পক্ষে একটা বই নিয়ে বসার সময় নেই, বইটা হাতের পাশে রাখে। পাঠ্যপুস্তক পড়াই তাদের জন্য কষ্ট। আর আমাদের প্রবীণদের তো অনেকে আছে শুধু প্রেসক্রিপশনটাও পড়তে চায় না। কি লিখেছে ডাক্তার, ১২০০ টাকা ১,০০০ টাকা দিয়ে ডাক্তারের ছেলেকে বলে মেয়েকে বলে কি ওষুধ লিখছে দেখো, বা ফার্মেসিতে গিয়ে ওইটুকু যে পড়বে, হয় লেখার কারণে পড়তে পারে না, এমন সব ভাবে ডাক্তার সাহেবরা লেখেন যে অনেকে এটা বুঝেও না। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে পড়ার বিষয়টা আনলে আরেকটা খুব দরকার। আমাদের প্রবীণ সাহিত্যটা কেন দরকার? আমাদের প্রবীণদের একটা বড় অংশ আলঝেইমার্সে আক্রান্ত হতে যাচ্ছে, ডিমেনশিয়া, ভুলে যাওয়া। তো তার মস্তিষ্কের কোনো এক্সারসাইজ নাই, তার ব্যায়াম নাই। সে যখন পড়বে, বুঝবে, তার ব্রেইনটা কাজ করবে, তার মস্তিষ্ক ক্রিয়া করবে, তার অতীতকে আবার ফিরে আসবে, তার ভবিষ্যতের কথা ভাববে, বর্তমানকে সে উপভোগ করবে। আমাদের জীবন যে আমাদের প্রবীণ, এই বইটা মানে সাহিত্যটা প্রবীণকে একটা সুস্থ জীবন যাপনে অনুপ্রাণিত করবে। তাকে জীবনকে উপভোগ করার একটা ইয়ে। সবকিছু তো সে শুনবে না, জানবে না। কিন্তু যখন সে বই পড়বে, হ্যাঁ, তার সাহিত্যটা পড়বে, তার জীবনটা তার লেখায় দেখবে, তখন সে একাত্মবোধ করবে যে আমার কথাটা এখানে আছে, আমার জীবনটা এখানে আছে। তাহলে প্রবীণ সাহিত্যে গবেষণার ক্ষেত্রে আন্তরিকতার অভাব আছে বলে মনে করছেন আপনি? প্রথমত হলো যে আমি এটাকে ঠাট্টা করে বলি, আমাদের ৮০ বছর বয়সী মানুষ নিজেরে মনে করে যে ২৫ বছরের যুবক, ৩০ বছরের যুবক, কেউ তারা এরকম বললে সে খুশি হয়। কেমন? সে ভাবতেই চায় না যে মানে তাকে কেউ আ মানে সমাজে এরকম হয় যে আঙ্কেল বললে মন খারাপ হয়ে যায়। আর মানে দাদা-দাদি বললে করুণার পাত্র হিসেবে দেখতে চায় না। হ্যাঁ, নিজেকে একটা শৌর্য-বীর্যের অংশ। কিন্তু প্রবীণরাও যে একটা শৌর্য-বীর্য, সাহসের প্রতীক হতে পারে। হুম। এইটা সাহিত্য তুললেই সে তখন এটা আসবে। আপনি দেখবেন আমাদের সমাজ ব্যবস্থায় যে, একজন মানুষ কিন্তু একটা চশমা নিতে রাজি হয়। হুম। কারণ চশমাকে মনে করে যে জ্ঞানের প্রতীক। সে লেখাপড়া পণ্ডিত, লেখাপড়া করতেছে এইসব মনে করে নিচ্ছে। কিন্তু একজন প্রবীণ লাঠি হাতে নিতে চায় না। একজন প্রবীণ একটা হিয়ারিং এইড, কানে যে সে কম শোনে, সেটা সে যে সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কানে কম শোনার কারণে তার আরো অনেক চ্যালেঞ্জ চলে আসছে। একজন মানুষকে একটা হিয়ারিং এইড নেওয়ানো যায় না। কেন? তা সে মনে করে যে সমাজে মানে বধির ছোট বলে, করে দেখা হ্যাঁ, হবে। বধির করা, যে আমাদের গ্রামে অনেক কথা আছে, যে গ্রামে অনেক কথা বলার মধ্যে আছে, চোখ খাইছস? মানে মানে বুড়া চোখ খাইছে। মানে চোখে দেখে না। কান খাইছে। এই যে কানে শুনে না। ল্যাংড়া, এই ধরনের মানে শব্দ বলার কারণে মানুষ লাঠি হাতে নিতে হয় নিরুপায় হইয়া। কিন্তু লাঠি যে তার একটা সাপোর্ট চলাফেরার ক্ষেত্রে, এইটাকে মানুষ সহজভাবে নিতে পারছে না। মনে করে যে তার নির্ভরশীল মানুষ। তাকে সবাই সাহায্য করতে আসে। লাঠিটা একটা সাপোর্ট। কোন মানুষের একটা, বা আমি যখন কোথাও বাসে যাই সেটা আমার সাপোর্ট। আমি তো হাইটেও যেতে পারতাম। ১০ কিলোমিটার কি মানুষ একসময় হাঁটতো না? ৫ কিলোমিটার হাঁটতো না? কিন্তু যখন বাহন আসে তখন এটা সাপোর্ট। সাহিত্যটাকেও আমাদের একটা সাপোর্ট হিসেবে আনতে হবে। এই মানে এইজন্যে যে আমাদের প্রবীণরা সাহস, ধৈর্য, সে যেন জীবনকে বুঝতে পারে যে জীবনটা এমনই হয়। সে যেন মানতে পারে, মানিয়ে নিতে পারে। সে যেন অহেতুক অভিযোগ নালিশ দিয়ে তার ছেলে-মেয়ের জীবনকে মানে বিষিয়ে তোলা তার দায়িত্ব না। কেমন? আমাদের তো এটা তাকে কতজন প্রবীণ মনে করেন? কারণ অনেকে মনে করেন যে আমার বাচ্চা-কাচ্চা আমার কথা শুনছে না মানেই হচ্ছে হলো যে আমাকে তারা এখন আর পাত্তা দিচ্ছে না। কিন্তু অনেকেই মনে করেন না, এরকম। এটা আমাদের সাহিত্যে এগুলি আনতে হবে। যে কেন আনতে হবে? যে আমাদের প্রবীণরা এগুলি গল্প করে যে আমি অনেক কষ্ট করেছি, অনেক দুঃখ লাঞ্ছনা করে আমি জীবনের এই জায়গায় আসছি। তো আমার সময় কারেন্ট ছিল না, আমি হারিকেনে পড়েছি। তোমরা বিদ্যুতে পড়ো না, এসিতে পড়ো না। এইসব কমপ্লেইন করতে শুরু করে। এই কমপ্লেইনটা হলো, কমপ্লেইন করাটা কতটুকু আমি যুক্তিযুক্ত? বলি যে যারা আমরা প্রবীণ হয়েছি, তারা আমাদের এখনকার যে সন্তানরা, তারা আমাদের চাইতে ৫০ গুণ ২০০ গুণ বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে তারা। প্রতিনিয়ত তাদের সংসার, তাদের লেখাপড়া, তাদের বন্ধু-বান্ধব, তাদের সমস্ত কিছুতে তারা, এবং কেরিয়ার, সমস্ত কিছুর মধ্যে এক ধরনের অনিশ্চয়তা আছে। একটা সময় অল্প কিছু লোক রেলে এবং সরকারি কর্মকর্তা, কর্মচারী, স্কুলে চাকরি করত। বাকি যারা এখন বেসরকারি খাতে চাকরি করে, আমাদের ছেলেমেয়েরা, তারা সবাই চ্যালেঞ্জের মধ্যে আছে। তাদের চাকরি থাকবে কি থাকবে না,
কবে চাকরি যাবে, বেতন পাবে কি পাবে না, কোনটা কোন রকম হবে, এত অনিশ্চয়তার মধ্যেও আমাদের বাবা মারা যদি আমাদের সন্তানদের কাছে চাওয়া পাওয়াটা সেটা যদি যৌক্তিক না হয়, তাহলে আমাদের সন্তানদের প্রতি একটা অবিচার হবে, অন্যায় হবে। কিন্তু সেই সেই যে আমাদের মা বাবারা যেভাবে আশা করে, সেটা যদি আমাদের সাহিত্যে গল্পে আমি যদি আমার মাকে বুঝাই যে আপনারা এরকম এরকম হয়েছে, সে বুঝতে চাইবে না। কিন্তু গল্পের ছলে যদি এই কাহিনীগুলি আসে, তাহলে তারা এটা উপলব্ধি করবে। একটা গল্প কিন্তু মনে রাখে, মানুষ কিন্তু গল্প মনে রাখে, নীতিবাক্য খুব একটা মনে রাখতে চায় না। দর্শক, আমরা কথা বলছিলাম প্রবীণ বিষয়ক লেখক, গবেষক এবং সংগঠক হাসান আলীর সাথে। আমরা আরও কথা বলবো ওনার সাথে। বাকি পর্ব দেখার জন্য চোখ রাখুন গ্রিন টিভিতে। আমরা আমাদের কৈশোর দিয়ে সবসময় আমাদের পরের যে প্রজন্ম আছে তাদেরকে আমরা সবসময় কম্পেয়ার করি। মেট্রো রেলে উঠবেন, দেখবেন যে একজন প্রবীণ দাঁড়ায় আছে, একটা ইয়াং ছেলে মোবাইলে বসে আছে, সে দাঁড়াবে না। কিন্তু মেট্রো রেল লেখা আছে মানে প্রবীণ, অসুস্থ, নারী এবং তাদের জন্য সিট, বাকিদের জন্য দাঁড়িয়ে যাওয়ার সিস্টেম।